পরিবারের সবার রক্তাক্ত লাশ, তুষারপাতের রাতে বোনের ডেমনে রূপান্তর আর নিজের অসহায়ত্ব, এই সবকিছু নিয়ে তানজিরো কমান্ডো যখন ছাকুঞ্চির দরজায় দাঁড়ায় তখন তার সামনে কোনো রাস্তা ছিল না। আমরা আগের পর্বে দেখেছি উরুকোডাকি তাকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু অনেকেই হয়তো ভেবেছেন তলোয়ার হাতে নিলেই ডেমোস্লেয়ার হওয়া যায়। আজকে 3 নম্বর এপিসোডটি আসলে কোনো সাধারণ ট্রেনিং পর্ব নয়, এটি হলো একটি সাধারণ ছেলের দানব হয়ে ওঠার গল্প। এখানে আমরা দেখব কিভাবে একজন মানুষ নিজের শরীরের সমস্ত সীমা ছাড়িয়ে যায়, আর এই সাথে উন্মোচিত হবে স্থাপিত এবং মাকিমোর রহস্য। তো আজকের এই ভিডিওটা একটু বড় হবে কারণ আমরা প্রতিটা ডিটেল এবং ইমোশনকে টাচ করব। চলুন সার্গির পাহাড়ের সেই কুয়াশায় হারিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজ আমরা জানবো ডেমোস্লেয়ার পর্ব 3 সম্পর্কে। আমাদের এই চ্যানেলে আগের 2টি পর্ব দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই উরুকোডাকি তানজিরোকে প্রতিদিন পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছেন। সার্গারি পাহাড় কোনো সাধারণ জায়গা নয়, এখানের বাতাস এতটাই পাতলা যে কোনো মানুষ কয়েক কদম দৌড়ালেই দম আটকে মারা যেতে পারে। উরুকোডাকি তানজিরোকে সেখানে ছেড়ে দিয়ে বলেন সূর্য অস্তের আগে নিচে নেমে আসো, কিন্তু পথটা কি সহজ ছিল? একদমই না। পুরো পাহাড়ে বিছানো ছিল মারাত্মক ট্র্যাপ। কোথাও থেকে বিশাল পাথর উড়ে আসে, আবার কোথাও পা দিলেই তরোয়ালের ধারালো ফাঁদ বেরিয়ে যাচ্ছে। তানজিরো শুরুতে প্রতিদিন ক্ষত বিকৃত হয়ে ফিরত, তার শরীর রক্তে ভিজে যেত, জামা কাপড় ছিঁড়ে যেত, কিন্তু সে জানতো সে যদি এখানেই থেমে যায় তবে নিজুকোকে কোনোদিনও মানুষ বানাতে পারবে না। তানজিরো তার অসাধারণ জ্ঞান শক্তি ব্যবহার করতে শুরু করে। সে বাতাসের গন্ধ শুকেই বুঝতে পারে কোন ট্র্যাপ কোথায় আছে। এভাবেই শুরু হয় তার ইন্দ্রিয়কে ডেমনের সমান তীব্র করার লড়াই। ট্রেনিং চলতে চলতে কয়েক বছর কেটে যায়, কিন্তু এই কয়েক বছরে একটা অদ্ভুত রহস্য ঘটে। নিজুকো গত 1 বছর ধরে এক নাগাদ ঘুমিয়ে আছে। সে কখনো খাবার খায় না, কখনো পানি পান করে না, শুধু ঘুম। উরুকোডাকি নিজেও চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন একজন ডেমনের জন্য রক্ত ছাড়া বেঁচে থাকা অসম্ভব, কিন্তু নিজুকো যেন কোনো এক আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ঘুমের ভেতর দিয়ে নিজের এনার্জি রিকভার করছে। তানজিরো প্রতিদিন ট্রেনিং শেষ করে নিজুকোর পাশে বসে ডায়েরি লেখে। সে তার প্রতিদিনের কষ্টের কথা, উরুকোডাকির করা শাসনের কথা নিজুকোকে শোনায়। যদিও নিজুকো কোনো উত্তর দেয় না, তবে সে তারপরেও তার পাশে বসে এগুলো শোনায়। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় এই বিশাল লড়াইয়ের পেছনে আসল জ্বালানি হলো ভালোবাসা। তানজিরো তার ডায়েরিতে লেখে, নিজুকো, আমি আজ আরো একটু শক্তিশালী হয়েছি, আমি তোমাকে ঠিক বাঁচাবো। এরপর আমরা দেখি 1 বছর পর উরুকোডাকি তার হাতে তলোয়ার তুলে দেন। শুরু হয় তলোয়ার কনসেন্ট্রেশন ব্রিডিং। উরুকোডাকি তাকে শেখান কিভাবে ফুসফুসে বড় করে রক্ত অক্সিজেনের প্রবাহ বাড়ানো যায়। তিনি বলেন তোমার হাড় যেন ইস্পাতের মতো শক্ত হয় আর রক্ত যেন উত্তপ্ত আগুনের মতো ছোটে। এখানে একটি মজার অথচ সিরিয়াস মুহূর্ত আছে। উরুকোডাকি যখন তাকে পাহাড়ের ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেন তখন তানজিরো প্রায় জমে যাওয়ার উপক্রম হয়। উরুকোডাকি তানজিরোকে বারবার পেটাতে থাকে কারণ তানজিরো তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারছিল না। তিনি বলেন পানির মতো নমনীয় হও, আবার পানির মতোই প্রলয়কারী হও। তানজিরো দিনের পর দিন তলোয়ারের একটি ফর্মুলা প্র্যাকটিস করতে থাকে যতক্ষণ না তার হাত অবাস হয়ে যায়। এরপর আমরা দেখি 1.5 বছর পূর্ণ হয়। উরুকোডাকি হঠাৎ একদিন তানজিরোকে বলেন আমি তোমাকে আর কিছু শেখাবো না। তিনি তাকে বিশাল গোল পাথরের সামনে নিয়ে দাঁড় করালেন। পাথরটি এতটাই বড় ছিল যে 10 জন মানুষ মিলেও সেটা নড়াতে পারবে না। উরুকোডাকি ঘোষণা করলেন যদি তুমি এই পাথরটি তলোয়ারের এক আঘাতে 2 টুকরো করতে পারো তবেই তুমি ফাইনাল সিলেকশনে যাওয়ার অনুমতি পাবে। এই কথা বলে উরুকোডাকি চলে গেলেন এবং 6 মাস তিনি তানজিরোর সাথে কোনো কথাও বলেননি। ভাবুন তো সে একাকিত্বের কথা। তানজিরো প্রতিদিন সেই পাথরকে আঘাত করে, কিন্তু পাথরের একটা দাগও পড়ে না, আর তলোয়ার বোতা হয়ে যায়। হাতের তালু ফেটে রক্ত বের হয়। মাসের পর মাস চেষ্টা করার পর তানজিরো প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। সে পাথরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। সে বলে আমি পারছি না, আমি হয়তো অযোগ্য। ঠিক সেই সময় হতাশ হওয়ার মুহূর্তে পাথরের ওপর দিক থেকে উদয় হয় রহস্যময় যোদ্ধা। তার পরনে কিমোনো আর মুখে ছিল শিয়ালের মুখোশ, আর ডান গালে একটি দাগ আছে। এই ছেলেটির নাম ছিল সাবিতো। সাবিতো কোনো কথা ছাড়াই তানজিরোর ওপর ঝাঁপিয়ে পড়ে। সে তানজিরোকে বিদ্রুপ করে বলে
একজন পুরুষ হিসেবে তুমি লজ্জিত নও? তুমি শুধু টেকনিকগুলো মুখস্থ করেছো, কিন্তু সেগুলো তোমার নিজের করে নাওনি। সাবিতোর গতি ছিল বিদ্যুতের মতো। কাঠের তলোয়ার দিয়ে সে তানজিরোকে প্রায় নাজেহাল করে দেয়। ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে একটি ছোট এবং শান্ত মেয়ের, যার নাম মাকিমো। মাকামো তানজিরোকে খুব শান্তভাবে তার ভুলগুলো ধরিয়ে দিতে থাকে। সে বলে, তানজিরো, তোমার শরীরের প্রতিটা পেশি যেন বুঝতে পারে পানি কিভাবে বয়। তুমি অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করো। এরপর তানজিরো প্রায় 6 মাস এই দুজনের সাথে প্র্যাকটিস করে। সাবিতো তাকে তলোয়ারের লড়াই শেখায় আর মাকিমো তাকে শেখায় আত্মঘাতী একাগ্রতা। তবে একটা ব্যাপার অদ্ভুত ছিল, তারা দুজন ঠিক কোথা থেকে আসে আর কোথায় যায় তানজিরো তা জানতে পারে না। অবশেষে সেই দিন আসে। 2 বছর কঠোর পরিশ্রমের পর তানজিরো এখন এক নতুন মানুষ। সাবিতো আজ আসল তলোয়ার নিয়ে দাঁড়ালো। সে বলল, আজই চূড়ান্ত ফয়সালা, যদি তুমি আমাকে হারাতে পারো তবে তুমি তৈরি। বাতাস একদম থমথমে হয়ে যায়। এরপর আমরা দেখি তানজিরো এবং সাবিতোর ফাইট শুরু হয়, যেখানে তানজিরো আর সাবিতো খুব ভালো লড়াই করছিল। তানজিরো সাবিতোকে প্রায় হারিয়েই দিচ্ছিল, কিন্তু সাবিতো কোনো দিক দিয়ে কম ছিল না। সাবিতো তানজিরোকে হারানোর পর্যায়ে ছিল, তখন তানজিরো চোখের পলকে তলোয়ার চালায় এবং সাবিতোর মুখোশ 2 ভাগ করে দিল। সে তার চোখের সামনে সেই ওপেনিং থ্রেড বা অদৃশ্য ছুটাটি দেখতে পায়, যা কেবল একজন প্রো লেভেলের শটম্যান দেখতে পায়। সাবিতোর মুখোশ যখন খসে পড়ল, আমরা দেখি এক অদ্ভুত দৃশ্য। সাবিতো আর মাকামো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। তখন কুয়াশা পরিষ্কার হলো। তানজিরো দেখলো সাবিতো সেখানে নেই, আর তার বদলে বিশাল পাথরটি মাঝখান দিয়ে নিখুঁতভাবে কাটা পড়ে আছে। উরুকোডাকি দূর থেকে সব দেখেছিলেন। তানজিরো এখন আর সাধারণ কোনো ছেলে নয়, সে এখন একজন আসল ডেমন স্লেয়ার হতে প্রস্তুত।